জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার, বিরোধী দলের অবস্থানকে উদ্দেশ্যমূলক বললেন মন্ত্রীরা। নিঃশর্তে গণভোট মেনে নেয়ার দাবি বিরোধী দলীয় নেতার। জ্বালানির ভোগান্তি কমার লক্ষ্য নেই, সন্ধ্যার পরে বন্ধ মার্কেট দোকান। অর্থমন্ত্রী বললেন, বেশি দিন বাড়তি দামের চাপ সইতে পারবে না সরকার। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যেখানেই কম দামে জ্বালানি পাওয়া যাবে সেখান থেকেই কিনবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। হামরুবেলা মোকাবেলায় 18 জেলার 30 উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, প্রাদুর্ভাব কমে আসবে আশা স্বাস্থ্যমন্ত্রী। আরও 2টি মার্কিন যুদ্ধবিমান ও 2টি হেলিকপ্টার ধ্বংস করেছে ইরান, দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের, যুদ্ধবন্ধে আলটিমেটাম নাকচ তেহরানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই জাতীয় সনদের সকল দফা এবং অঙ্গীকারনামা বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ নিয়ে বিরোধী দলের অবস্থান উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। জুলাই সনদ নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় জমজমাট বিতর্কে এসব কথা বলেছেন তিনি। আলোচনায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান কোনো শর্ত ছাড়াই গণভোট মেনে নিতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন। রিপোর্ট করছেন আহমেদ সরোয়ার। সাউন্ড সিস্টেমে বিভ্রাট ও মাগরিবের নামাজের বিরতির পর জুলাই সনদ নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্য জুলাই সনদ এবং গণভোট বিরোধী অবস্থানের অভিযোগ তুলে সরকার দলীয় নেতাদের সমালোচনা করেন। আলোচনায় বিরোধী দল নেতা বলেন, দেশে ফ্যাসিজম যেন ফিরে আসতে না পারে সেটাই তারা চান। নতুন বাংলাদেশ মানে নতুন কোনো ভৌগোলিক সীমারেখা নয়, তারা চান যেখানে সবাই সাম্য এবং ন্যায় বিচার পাবে। আমাদের অবস্থান ছিল বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশী, কিন্তু আশ্চর্য এরপরের অধ্যায় দেখি এখন বদলে গেছে। আমরা এক একজনকে ঠেলে বিনা টিকিটে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিই। টিকিট ছাড়া যাবে কেমনে? টিকিট নাই, ভিসা নাই, চলে যাও অমুক দেশে। আসলে এই ধরনের তৎপরতা আমি করলে ওইটা অন্যায়, অন্য কেউ করলে ওইটা অন্যায়। আমি এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সবই যদি অন্য দেশের দালাল হয়ে যায় তাহলে এই দেশের নাগরিক হবে কে? এই সংসদ জাতির দিক নির্দেশনা দেওয়ার জন্য আগামীর বাংলাদেশ, প্রত্যাশার বাংলাদেশ, যুব সমাজের বাংলাদেশ, মা বোনদের জন্য, নারী সমাজের জন্য একটা নিরাপদ বাংলাদেশ, শিশুদের জন্য বেড়ে ওঠার নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে চাই। এই দেশটা যদি গড়তে হয় তাহলে আমরা আবারও অনুরোধ করব, যে গণভোটটায় আমরা সবাই রাজি ছিলাম, হ্যাঁ বলতে আমরা সবাই মিলে এখানে ক্যাম্পেইন করেছি, আসুন কোনো বিতর্ক ছাড়া এই গণভোটটা আমরা মেনে নিই। আলোচনায় আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবেন তারা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গণভোট অধ্যাদেশের ওনারা বলছেন, গণভোট অধ্যাদেশের শিডিউলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে শিডিউলগুলো হয়েছে সেই শিডিউলের মধ্যে মাননীয় স্পিকার 18 নম্বর অনুচ্ছেদ নাই। যদি বিশ্বাস না করেন ওনারা গণভোট অধ্যাদেশটা পড়ে দেখুক। গণভোট অধ্যাদেশের যতগুলো শিডিউলে 30টা বিষয় দেওয়া আছে তফসিলে, সেই তফসিলের মধ্যে আমি গণভোটের যে প্রশ্নগুলো খ নম্বর প্রশ্নের যেটা পড়ে শোনালাম, যে জনগণের ভোটের প্রপোর্শনালিটি অনুসারে, পিআর অনুসারে এইটা হবে, আপনি একমত কিনা? এই শিডিউলের মধ্যে কোথাও ওই ক্লজটা নাই মাননীয় স্পিকার। এটা হলো ফ্রড অন দি কনস্টিটিউশন। 18 নম্বর ক্লজের নোট অনুচ্ছেদ দেখেন মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলছে 18 নম্বর কলামের নোট অনুচ্ছেদ দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে রাজনৈতিক দলগুলো যদি তাদের নির্বাচন ইস্তেহারে কোনো পদ্ধতি বলে থাকেন, এ সংক্রান্ত বিষয় বা কোনো কিছু বলে থাকেন, সেই রাজনৈতিক নির্বাচন ইস্তেহারে সেটাই হবে আইন। দ্যাট উইল প্রিভেল ওভার দ্য আদার ক্লজেস। এটাই ইন্টারপ্রিটেশন অফ ল। সবশেষে আবারও বলবো, আমার জুলাই সনদ আমার জনগণের মুক্তির সনদ। আমার জুলাই সনদ বলেছেন আমি এই সংবিধানকে ধারণ করব, এই সংবিধানকে সংশোধন করব, সংশোধন করে যে যে সংস্কারগুলো জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেইগুলো ইনকর্পোরেট করব। সেইটাই জুলাই সনদ এবং সেই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং ওনারা যে পথ ধরে এগোচ্ছেন সেই পথ আমি বলবো
উদ্দেশ্য প্রণোদিত। এটা লিগ্যাল টার্মিনোলজি, অন্যভাবে নেওয়া দরকার নেই, এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত ওই পথ। এটাকে আমরা আইনের ভাষায় বলি ম্যালাফাইডিনেস। সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশের বিশ্লেষণ করে কিছু অসঙ্গতি রয়েছে বলে উল্লেখ করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায়, তারা প্রত্যেকে বলেছেন। অর্ডারের কথা নিয়ে বলে যে গণভোট অর্ডার এটার কি হবে সেটাও আলোচনা করব আমরা, যদি সংবিধান সংশোধনী কমিটি বিশেষ কমিটি গঠন করা হয় সেখানে। চলুন এখানে মিলেমিশে আমরা আলোচনা করে বের করি। সংস্কার, সংবিধান হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। 5, 6 এবং 7 এই 3টা তফসিল বিলুপ্তির জন্য এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, আর না হলে এখানে সবাই সাক্ষী দিতে পারেন, আমরা একমত হয়েছিলাম। কিন্তু যেদিন স্বাক্ষর করব সেদিন দেখা গেল নাই একটা তফসিল, 7ম তফসিলটা নাই। জুলাই স্বাধীনতার জুলাই ঘোষণাপত্রের সনদে সবাই স্বাক্ষর করেছে মাননীয় স্পিকার, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে। তবে এনসিপি নির্বাচনের পরে করেছে, বাকিরা আগে করেছে। স্বাক্ষর তো করেছেন, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অবশ্যই নোট অফ ডিসেন্টগুলো দেখে শুনেই করেছেন। সুতরাং এখানে এগুলো নিয়ে অস্বীকার করার তো কিছু নাই। আজকে বিচার বিভাগের স্বাধীনতা দেখেন, আজকেও একটা পত্রিকায় এসছে মাননীয় স্পিকার, আমি এখানে হয়তো দেখালে কোটেবল হবে না, কার্যকরের আগেই সিন্ডিকেটের কবলে সুপ্রিম কোর্ট সচিবালয়। আপনি সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশটা করলেন, কারোর সাথেই আলাপ আলোচনা করলেন না। সংবিধানের অনুচ্ছেদ অনুসারে এখানে যদি আমরা আলাপ আলোচনা করে একটা আইন প্রণয়ন করে শক্তিশালী, সেটাই কি ভালো হতো না? এটাকে আমরা সংবিধানেই রাখতে হবে। এখনো আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সুপ্রিম কোর্টের সচিবালয় আইন এবং বিচারক নিয়োগ আইন এই পার্লামেন্টে ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে পাশ করব। জুলাই জাতীয় সনদ 2025-এর সকল দফা এবং অঙ্গীকারনামা শতভাগ আমরা পরিপূরণ করতে অঙ্গীকারাবদ্ধ। তার বক্তব্যের পর সোমবার বিকাল 3:30 পর্যন্ত সংসদ মুলতবি করেন স্পিকার। আপনাদের সহযোগিতার জন্য আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংবিধান সংশোধনী বিষয়ক বিশেষ কমিটির প্রস্তাবে বিরোধী দল এখনও সাড়া দেয়নি। শীঘ্রই বিরোধী দল সাড়া দেবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, এর মাধ্যমে সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে। তবে বিরোধী দলের সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, যদি মোটা দাগে পরিবর্তন করতে হয় তাহলে সংস্কার পরিষদের মাধ্যমে করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ কমিটিতেই অগ্রসর হতে চান তারা। সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন, স্বতন্ত্র সদস্যরা থাকবেন, সরকারি দল বিরোধী দল সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধনের জন্য আমরা একটা রিপোর্ট প্রণয়ন করব এবং তার ভিত্তিতে একটি সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করব। আলাপ আলোচনার ভিত্তিতে সবাই মিলেমিশে সমঝোতার ভিত্তিতে আমরা একটি সংবিধান সংশোধনী বিল পাশ করব, আইনে রূপান্তরিত করব। সেই প্রস্তাবে মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা সাড়া পাইনি। আশা করি আমরা সাড়া পাবো। আমরা সংবিধান সংস্কার পরিষদের যে শপথ আমরা গ্রহণ করেছি, আমরা বিএনপি সরকারের কাছে আহ্বান জানাবো যে এটা আদতে তাদের সদিচ্ছার উপরে এখন নির্ভর করছে। তারা টুকটাক মেজরিটি পেয়েছেন, তারা যদি জনগণের অভিপ্রায়টা ধারণ করেন, যেটা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, যে আদেশের মধ্যে এটা বলা হয়েছে, সেটাকে যদি তারা ধারণ করেন তাহলে সকল সংকটের সমাধান হবে। সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে সাংবিধানিক যে পরিবর্তনগুলো আছে সেটাকে আমরা টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারবো। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন গ্রাহকরা। জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত আছে, সরকারের পক্ষ থেকে বারবার একথা বলা হলেও মানুষের আতঙ্ক কাটছে না। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সবাইকে। এমন পরিস্থিতির জন্য মজুতদারদের দায়ী করছেন ভোক্তারা। এতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ। আরিফিন শাওনের রিপোর্ট। মনে করেন 6:30 নামাজ পড়ে আসছিল ওই মাথায় লাইন পিছনে আইতে আইতে এই পর্যন্ত আইলাম, সব গাড়ি তেল নাই, সব গাড়ি গেছে, আমি আইলাম এই পর্যন্ত আইলাম আইতে আইতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের রেশ যেন শেষই হচ্ছে না। রাজধানী তেলের পাম্পগুলো এর প্রমাণ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন চালকরা, আবার অনেক পাম্প জ্বালানির অভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
সরকারের দেয়া তথ্য মতে দেশে জ্বালানি সংকট নেই। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানি সহ জাহাজ আসছে, এরপরও চাপ কমছে না পাম্পগুলোতে। আজকে 500 টাকার করে মেবি দিচ্ছে, এটা 500 টাকার করে তেল দেয়, 500 টাকার শেষ হইলে তারপর আবার 4-5 দিন আগে নিলাম, আবার এই আসলাম, আর মনে হয় নেক্সট বার মনে হয় আসলে তেল পাবো না, ধারণা করতেছি। আমার উত্তরপাড়া থেকে আমার প্রতিদিন এই 8-9 কিলোমিটার ঘুরে এসে তারপর তেল নিতে হয়, কারণ উত্তরপাড়াতে দুইটা পাম্প আছে, একটা হচ্ছে মক্কা পাম্প আর একটা হচ্ছে সিটিজেন পাম্প। দুইটা পাম্পই সবসময় বন্ধ থাকে। আজকে দেয় এই তেলটা নিলে তো কালকে মাস করতে পারবো, বস্ত্রে নিয়ে ম্যাডাম নিয়ে দিক সেদিক অফিস আছে। আর যদি না পাই তাহলে গাড়িতে এখান থেকে নড়ানো যাবে না, আমার গাড়ি তো শূন্য। ভোক্তারা বলছেন মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। মানুষ এমনি আতঙ্কিত হয়েও বেশি কিনতে আছে এবং বাইরের যুদ্ধের কারণে মনে করেন মানুষ এমনি আতঙ্কিত আছে যে তেল পাবে না। এমনও লোক আছে যারা মনে করেন তেল নিয়ে ঘরে মজুতও করতে আছে। কিছু লোক মজুত করে, কিছু লোক সিন্ডিকেট করে, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা গেছে তো লাইন। আরেকটা কথা হলো যে অভাবের সংসার ক্ষুধা বেশি, যখন বলতেছে চিন্তা করতেছে তেল নাই, তখন অনেকে চাচ্ছে একটু মজুত করে রাখি, একটু বেশি আনি। দ্রুত সময়ে সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান ভোক্তাদের। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে দেশের দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার চাইলেও জ্বালানির দাম বৃদ্ধির চাপ বেশি দিন সইতে পারবে না। অর্থনীতির রক্তক্ষরণ এবং দায় দেনা মাথায় নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি পর্যালোচনার এই বৈঠকে অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষজ্ঞরা জানান, দেশের প্রবৃদ্ধি 7 থেকে 3% নেমেছে। রপ্তানিতে বাড়তি চাপ তৈরির পাশাপাশি গতি হারিয়েছে বিনিয়োগ। এই অবস্থায় 3টি শর্ত পূরণ করেও উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে আরও বাড়তি 3 বছর সময় দেওয়ার জন্য জাতিসংঘের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান আলোচকরা। পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার, কিন্তু অর্থনীতির রক্তক্ষরণ যেভাবে হচ্ছে তাতে এখনই এলডিসি থেকে উত্তরণ সম্ভব নয়। এক কথায় বলতে গেলে রক্তক্ষরণ হচ্ছে, এগুলো আমরা ফায়ার ফাইটিং করতেছি প্রত্যেক দিন। তারপরে বাংলাদেশের আপনার যে দায় দেনা হয়েছে, এটা ম্যানেজমেন্ট একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিএনপির ম্যানিফেস্টো আমরা যদি সময় মতো, যেটা আমরা ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্টেশন করছি, এগুলো সম্পাদন করলে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে কথাটা আছে সেটা হয়ে যাবে, তখনই আমরা রেডি হব, তখনই গ্র্যাজুয়েশনের দিকে যাব। এই মুহূর্তে গ্র্যাজুয়েশন দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক সংকটের মধ্যে মরার উপর খাড়ার ঘা জ্বালানি সংকট। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দ্রব্যমূল্য সহসাই বাড়বে, এমন ইঙ্গিত দেন তিনি। মরার উপর খাড়ার ঘা বলে না, এটা এখন জ্বালানি সংকটের মাধ্যমে হয়েছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সব কিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। বাড়তি জ্বালানির জন্য সরকারি তহবিল যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাতে শেষ পর্যন্ত সরকার জনগণের উপরই চাপ বাড়াতে বাধ্য হবেন, এমন ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। জনগণেরই ক্ষতি হবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, যুক্তরাষ্ট্র, ভারত ও মধ্যপ্রাচ্য সহ দুনিয়ার যেখানেই কম দামে জ্বালানি পাওয়া যাবে সেখান থেকেই কিনবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রথমবারের মতো সাক্ষাতের পর সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। বলেন, রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সিদ্ধান্ত লাগবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জ্বালানি সাশ্রয়ের জন্য নতুন সময়ে অফিস শুরুর প্রথম দিন ৯টার আগেই সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে জ্বালানি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গাদের সহায়তা বাড়ানো সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, জ্বালানির নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আপনার এনার্জি মিনিস্টার, এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটের সঙ্গে আলাপ হয়েছে। তার সঙ্গে আমি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছি। আমরা গোপনীয়তার স্বার্থে এটা এখনও প্রকাশ করতে পারছি না, কিন্তু আমাদের প্রতি আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি আমদানিতে বাংলাদেশের উপর কোনো বাধ্যবাধকতা কিংবা কোনো শর্ত নেই যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বিদেশ সফরের বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম এখনও চূড়ান্ত নয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিরা। বেলা 11:15টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে শুভেচ্ছা বিনিময় হয়েছে। এই সময় দেশের খ্রিস্টান কল্যাণ ট্রাস্টে প্রোটেস্ট্যান্ট প্রতিনিধি নিশ্চিত করা সহ ইস্টার সানডে দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করার দাবিও জানিয়েছেন তারা। এছাড়া সংসদে সংরক্ষিত নারী আসনে খ্রিস্টান প্রোটেস্ট্যান্টদের একজন প্রতিনিধি রাখতে সরকারের প্রতি আহ্বান জানান চার্চ নেতারা। যিশু খ্রিস্টের পুনরুত্থানের ঘটনা স্মরণে খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রতি বছর উৎসাহ এবং ধর্মীয় গুরুত্বের সঙ্গে ইস্টার সানডে পালন করে আসছেন। আগামী 3 মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি তেল আমদানির ভালো কিছু উৎস পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, রাশিয়ার তেল আমদানির বিষয়ে স্যাংশন ওয়েভারের বিষয়টি যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে। দেশের বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত 4 লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এখন থেকে 6টা নয়, শপিং মল বন্ধ হবে সন্ধ্যা 7টার মধ্যে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের তেল পেতে কোনো সমস্যা যেন না হয় সে ব্যাপারে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, তেল সরবরাহে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কৃষকদের। আজকে আরো দৃষ্টিগোচর হয়েছে যে কিছু কিছু জায়গায় যেটাতে আতঙ্ক না কেটে আতঙ্ক, ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, জেট ফুয়েল, এলএনজি, এলপিজি, যত ধরনের জ্বালানি আছে সকল জ্বালানি চাহিদা পূরণের জন্য আমাদের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অধিকাংশই আমাদের রেডি স্টকে রয়েছে, আর যেগুলো নিশ্চিত পাইপলাইনে আছে তার ভিত্তিতে আমরা কথাটা বলছি। ইতিমধ্যে বর্তমান সরকার প্রায় 3 মাসের মতো, প্রায় 3 মাস প্লাস মাইনাস সামথিং, প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। সরকারি সিদ্ধান্ত মেনে সন্ধে 7টার মধ্যে সমস্ত দোকানপাট এবং শপিং মল বন্ধ করা হয় রাজধানীতে। রবিবার রাজধানী নিউ মার্কেটে ঘুরে দেখা যায় সন্ধে 7টার পর একে একে দোকানিরা তাদের মালামাল গুছিয়ে দোকান বন্ধ করে দেন। দোকানিরা বলছেন, সরকারি সিদ্ধান্ত মানতে বাধ্য তারা। তবে পহেলা বৈশাখ বিবেচনায় সন্ধে 7টার পরিবর্তে 8টা পর্যন্ত চালু রাখার দাবি জানিয়েছেন তারা। দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়সীমা 1 ঘন্টা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। এর আগে গত 2 দিন সন্ধে 6টার মধ্যে সমস্ত দোকানপাট, শপিং মল বন্ধের নির্দেশনা ছিল সরকারের।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানের সময় নির্ধারণের কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন অফলাইন ক্লাস নিয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবে সরকার। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী 2-1 দিনের মধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক হবে। তাদের মতামত জানার পর বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে সেটি উপস্থাপন করা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান মন্ত্রী জানান, ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ের জন্য বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিচ্ছে, সেটির আলোকেই বাংলাদেশও সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায় ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনও বসতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে, আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কী সিদ্ধান্ত হতে পারে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম নিয়ে দেশি বিভাজনের কোনো সুযোগ নেই। ধর্মের দোহাই দিয়ে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিহত করা হবে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে উপলক্ষে রাজধানী বারিধারা মাদানী অ্যাভিনিউতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কিছু কিছু রাজনৈতিক দল ধর্ম বিভাজন করে সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কেউ যদি ধর্মকে সামনে এনে বিশৃঙ্খলা করতে চায় তাহলে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে। ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। যুদ্ধ পরিস্থিতিতে দেশের সংকটে কাজ করছে সরকার। দেশ গঠনে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের কিছু কিছু শক্তি দল তারা এর মধ্যে বিভাজন আনার সৃষ্টি করেছে। এই বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে, হিংসার উদ্রেক করে। একটি শব্দ যেটাকে আমরা হেট করি, হেট, ঘৃণা, এই শব্দটাকে আমাদের সকলেরই ঘৃণা করা উচিত। আমাদের মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এটা আরো বেশি করে সৃষ্টি করা উচিত। গণভোট সহ অন্তর্বর্তী সরকারের জারি করা জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করার মধ্য দিয়ে সংসদীয় স্বৈরাচার হয়ে ওঠার পথে হাঁটছে বিএনপি বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রবিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন তিনি বলেন, প্রধানমন্ত্রী ও নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি করে এমন অধ্যাদেশগুলোকে বিএনপি সরকার বৈধতা দিলেও সরকারকে জবাবদিহিতার আওতায় আনে এমন অধ্যাদেশ বাতিল করা হচ্ছে। বিএনপি সরকার গণভোটের রায় না মানলে তাদেরকে অবৈধ সরকার হিসেবে ডাকা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র। আসিফ মাহমুদ বলেছেন, নির্বাচনের পর এত দ্রুত রাজপথে নামতে চায়নি এনসিপি, কিন্তু একের পর এক বিএনপির স্বেচ্ছাচারী আচরণ তাদের রাজপথের আন্দোলনে নামতে বাধ্য করেছে। প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আবার সরকার যে প্রক্রিয়াগুলো অবলম্বন করছে, আমরা ইতিহাসে বিভিন্ন সময় কিংস পার্টি যেভাবে গঠিত হয়েছিল, জাতীয় পার্টি হয়েছিল, বিএনপিও হয়েছিল, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছিল সেই প্রক্রিয়াগুলোই আবার অনুসরণ করা হচ্ছে। এই যে প্রশাসক বসানো থেকে শুরু করে এগুলো খুবই পরিচিত প্রক্রিয়া, এর মধ্য দিয়েই একটা স্বৈরাচারের জন্ম হয়। আমরা বিগত সময়ে আসলে ফ্যাসিবাদ দেখেছি, এখন আমরা আসলে স্বৈরাচারের সকল লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। হামরুবেলা প্রতিরোধে দেশের 18 জেলার 30 উপজেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হামের বিশেষ টিকাদান শুরু হবে 12 এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি, ময়মনসিংহ ও বরিশালে। আর দেশের সকল জেলায় উপজেলার একযোগে হামের বিশেষ ক্যাম্পেইন শুরু হবে 3রা মে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সকালে নবাবগঞ্জে হামের টিকার বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠানে তথ্য জানান তিনি। এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের প্রকোপ কমে আসবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী। সৈকত সাদিকের প্রতিবেদন। হামের প্রকোপ ও শিশু মৃত্যু নিয়ে উদ্বিগ্ন সবাই। এর বিস্তার রোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করল সরকার। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। দেশের 18টি জেলার 30টি উপজেলায় এদিন একযুগে এই কার্যক্রম শুরু হয়। নবাবগঞ্জের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান,
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। বিগত সরকারের গাফিলতির কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না, এবং বাচ্চাগুলি বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সবসময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। গ্যাবি নামক একটা সংস্থার কাছে 2,19,00,000 ডোজের এই ভ্যাকসিনটা আছে। আমরা তখন রাতারাতি চিন্তা করলাম, আমাদের টাকায় যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে, সেইটা পাওয়ার আগে এইটা দিয়ে আমরা স্টার্ট করি, ইউনিসেফের ভ্যাকসিনটা পাইলে এটা তাদেরকে ফেরত দিব, বাকি যেটা থাকবে আমরা কন্টিনিউ করে যাব, বছর ধরে আমরা সবাইকে কভার করব। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী 12 এপ্রিল ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকা এবং বরিশাল ও ময়মনসিংহে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। 12টি জেলায় এবং 30টি উপজেলায় এই হামের প্রাদুর্ভাবটা বেশি, যেই কারণে আমরা টার্গেটেড ওয়েতে আমরা নির্দিষ্টকৃতভাবে ওই 30টা উপজেলায় আজকে থেকে আমরা পুরো দমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করে আমরা শেষ করব। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে। এদিকে টিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। মতো কোনো কিছু হয় নাই, এখন আর কি টেনশন, বাচ্চা ভালো থাকে এটাই বড়, কারণ এটা তো ভাইরাস জনিত, একজনের থেকে ছোঁয়াছে না আরেকজন থেকে সরাই যায়। টেনশন তো অবশ্যই হবে, যেহেতু আমরা বাচ্চার মা, তাই না? এখন যাই আলহামদুলিল্লাহ পাওয়া গেছে এটাই। হামের টিকার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুলও খাওয়ানো হচ্ছে শিশুদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, নবাবগঞ্জ, ঢাকা। সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্ত স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় অন্তরায় হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রবিবার দুপুরে শেরেবাংলা নগরে অবস্থিত মহান স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে মানুষ ন্যায় বিচার পাবে। বর্তমান সরকার বিচার বিভাগের উপর কোনো হস্তক্ষেপ করেনি উল্লেখ করে তিনি জানিয়েছেন, সুষ্ঠু বিচার নিশ্চিতে ভূমিকা রাখতে সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই। জিয়ারত শেষে জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে নিজেই দোয়া পরিচালনা করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। স্বল্প সময়ের মধ্যে যে সমস্ত অধ্যাদেশগুলো করা হয়নি, পর্যায়ক্রমে সেগুলো আলটিমেটলি আইনে রূপান্তর করা হবে, এবং সে আইনে রূপান্তর করলে আমি মনে করি অধ্যাদেশগুলো ধারাবাহিকতা রক্ষা করা কিংবা এই অধ্যাদেশগুলোর মাধ্যমে যে উদ্দেশ্য করা হয়েছিল সেগুলো পূরণ করার ক্ষেত্রে কোনো বাধা হবে না। এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের নির্বাহী বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স আমরা এখনও লক্ষ্য করি নাই। আমরা মনে করি যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে বর্তমান অবস্থায় যে অবস্থায় আছে, আমরা সেভাবে স্বাধীনভাবে আগামী দিনে কাজ করে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকারটি সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক প্রসঙ্গ এবার। হরমুজ প্রণালী খুলে দেয়া না হলে মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে ব্যাপক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট ট্রাম্প আবারও আশা প্রকাশ করে বলেন, সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। এদিকে নতুন করে যুক্তরাষ্ট্রের 2টি C-130 যুদ্ধবিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে ইরান। নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার অভিযানে ইরানের টার্গেটে পড়ে ওই মার্কিন বিমানগুলো। তবে শেষ পর্যন্ত ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবন্ধে ট্রাম্পের আলটিমেটাম নাকচ করে যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে খুঁজতে গিয়ে আবারও ইরানের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমান ও হেলিকপ্টার। মার্কিন বাহিনীর ওই উদ্ধার অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান।
তুলে ধরেছে ভয়াবহ ধ্বংসস্তূপের ছবি ও ভিডিও। রবিবার ইরানের খাতামাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র দাবি করেন, ইস্পাহানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানটি যৌথভাবে মোকাবেলা করে ইরানের সেনাবাহিনী, স্থলবাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ ইউনিট এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা। ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্রের দুটি C-130 মডেলের বিমান এবং দুটি ব্যাকহক হেলিকপ্টার। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি লজ্জাজনক পরাজয় বলেছেন ইরানের ওই মুখপাত্র। এর আগে যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের অভিযানকে সফল ও দুঃসাহসিক বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। এছাড়া ওই ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ওই অভিযানে নিজেদের দুটি উড়োজাহাজ ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, অভিযানের সময় ইস্পাহানের দক্ষিণাঞ্চলে আটকে পড়েছিল উড়োজাহাজ দুটি। ইরানের হাতে পড়ার আগে ওগুলো ধ্বংস করা হয়। তবে এ দাবির ভিত্তিতে কোনো প্রমাণ দেখাতে পারেনি মার্কিন কর্মকর্তারা। এদিকে সমঝোতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটামকে তোয়াক্কাই করছে না ইরান। যুক্তরাষ্ট্রকে যুদ্ধে পরাজয় স্বীকার করে ইরানের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তেহরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা মোহাম্মদ জাভেদ লারিজানি। বলেন, সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া দাবিগুলো অযৌক্তিক ও অনেক দুর্বল। জাভেদ লারিজানির মতে, বারবার আলোচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র পালানোর পথ খুঁজছে। তবে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হামলা আরও জোরদারের হুমকি দেন তিনি। ইরান ও লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। বাহরাইনে ইরানের চালানো দুটি পৃথক হামলায় একাধিক তেলের ডিপোতে আগুন ধরে যায়। ইরানের মিসাইল হামলা আঘাত এনেছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও। মিসাইল হামলায় একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টের কার্যক্রম স্থগিত করেছে আবুধাবি কর্তৃপক্ষ। ইরানি মিসাইলের আঘাতে আগুন লেগেছে কুয়েতের একটি অয়েল সেক্টর কমপ্লেক্সেও। ইসরায়েলের বিমানবন্দর ও সামরিক স্থাপনায় মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ মাগরিব জাতীয় সংসদ ভবনের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিলারা হাফিজের বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোচনা শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ 28 মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন তিনি। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, পহেলা বৈশাখে আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়, এর নাম হবে বৈশাখী শোভাযাত্রা। পহেলা বৈশাখের উদযাপন নাম নিয়ে সংকট চলতে দিতে চায় না সরকার। সকালে সচিবালয়ে পহেলা বৈশাখ উদযাপন নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, পহেলা বৈশাখ দেশীয় সংস্কৃতির ঐতিহাসিক ঐতিহ্য। নানা আয়োজনে বহুকাল থেকে তা পালন করা হচ্ছে। হাজার বছরের পুরনো পহেলা বৈশাখের শোভাযাত্রা নিয়ে নানা মত রয়েছে। এরশাদের সময় এটা আনন্দযাত্রা, আবার আওয়ামী লীগের সময় মঙ্গল শোভাযাত্রা হয়েছে। পরে গেল অন্তর্বর্তী সরকার এটাকে আনন্দ শোভাযাত্রা করেছে। মন্ত্রী বলেন, আনন্দ আর মঙ্গলের পার্থক্য নেই। আপাত দৃষ্টিতে এসব নিয়ে আলোচনা সমালোচনার কিছু নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। ইউনেস্কোকেও জানানো হবে এবার থেকে এর নাম বৈশাখী শোভাযাত্রা করার কথা। আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে। যার যার মতো যাদের অঞ্চলে ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, মানে বৈশাখী আনন্দ, যা কিছু সবে আমরা বৈশাখকে হাইলাইট করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং উপমন্ত্রী
মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী এবং সাবেক মেয়র আজম নাসির সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। রবিবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগ দাখিল করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 22 আসামির মধ্যে ফজলে করিম সহ 4 জন গ্রেফতার রয়েছেন। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনাল 1-এ শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 19 এপ্রিল। এ মামলার পলাতক আসামিদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড মামলার তদন্ত প্রতিবেদন 7 জুন দাখিল করতে বলা হয়েছে। রবিবার জুলাই হত্যাকাণ্ডের মামলায় সালমান F রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের আরেক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। সংসদে মানুষের দৈনন্দিন কষ্ট নিয়ে কথা হচ্ছে জুলাই ও গণভোট নিয়ে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানী গুলশানে একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নেই, গণভোটেরও কোনো আইনি ভিত্তি নেই। মৌলিক বিষয় পরিবর্তনের জন্য গণভোট হয়। সংস্কার যা দরকার তাই এই সংসদের মাধ্যমেই সম্ভব বলে মত তার। বলেন, সংসদে অনেক ইস্যু নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। বিশেষ অস্থিতিশীল পরিস্থিতিতে তেলের দাম নিয়ে কথা বলা উচিত বলে মনে করেন তিনি। জাতীয় পার্টির মহাসচিব জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র ABM রুহুল আমিন হাওলাদার বলেন, ক্ষমতায় গেলে অনেকেই অতীত ভুলে যায়, কিন্তু ব্যতিক্রম বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হয়েও অত্যন্ত সাধারণ জীবনযাপন করছেন। কোনো দম্ভ তারেক রহমানের মাঝে দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তার গ্রামীণ ব্যাংকের আমি পত্রিকায় দেখি যে 600 কোটি টাকা তিনি মাফ করে নিয়েছেন, ইউনিভার্সিটি নিয়েছেন, অনেক কুকর্ম করেছেন। আমাদের সরকারের যত টাকা ছিল, গত সরকারের মানে শেখ হাসিনার সরকারের যত টাকা ছিল যাওয়ার সময়, সেই টাকাগুলো কোথায় খরচ করছে সেই হিসাব আমরা চাইবো তার কাছ থেকে। জুলাই সনদ যেটা আপনারা বলছেন সেটা নিয়ে আপনারা যে কমিটি করে সেখানে আলোচনা করেন। এই পার্লামেন্টের মাধ্যমেই আমরা যদি যা রিফর্ম করতে চাই সে রিফর্ম করা যাবে এবং তার এক্সাম্পল আছে, তার উদাহরণ আছে। আমরা এই যে 91-তে যখন নির্বাচন হলো, নির্বাচনের পরে তখন প্রেসিডেন্ট সিস্টেম অফ গভর্নমেন্ট ছিল। সেই প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট আমরা পার্লামেন্টারি গভর্নমেন্টে পরিবর্তন করিনি। কার মাধ্যমে করেছিলাম? তখন কি গণপরিষদ করেছিল? তখন এই পার্লামেন্টের মাধ্যমে করেছিল। কমার্শিয়াল ব্যাংক অফ সিলন PLC ব্যাংকিং জগতে এক নতুন দিগন্তের সূচনা করল প্রায়োরিটি ব্যাংকিং সেবা চালু করে। রবিবার সন্ধ্যায় রাজধানী বনানীর এক 5 তারকা হোটেলে এক জমকালো ডিনার পার্টি এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে শ্রীলঙ্কার মালিকানাধীন এই ব্যাংকটি। এতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এ সময় নাট্যকর্মের মধ্য দিয়ে ব্যাংকটির বিভিন্ন পরিষেবা তুলে ধরা হয়। এ সময় প্রায়োরিটি ব্যাংকিং সেবা উদ্বোধন করেন গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর সানাত মানাতুঙ্গে। এ সময় প্রতিষ্ঠানটি প্রায়োরিটি ব্যাংকিং বিষয়টি তুলে ধরে তিনি জানান, প্রতিষ্ঠানটি এমন এক পরিষেবা মানুষের কাছে পৌঁছতে চায় যা বিশেষায়িত আর্থিক সেবায় বাংলাদেশে ভূমিকা রাখবে এবং উদ্যোক্তাদের সাহস যোগাবে। কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের বাংলাদেশ অপারেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিদ মিওয়ানাগে, জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক এবং প্রাণ RFL গ্রুপের চেয়ারম্যান এবং CEO আহসান খান চৌধুরী সহ দেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। করদাতার আয় কমে গেলে আগাম কেটে নেওয়া কর সরাসরি ব্যাংক হিসেবে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। কাস্টমসের অটোমেশন কার্যক্রম এ মাসে পুরোপুরি চালু হবে বলেও জানান তিনি। রবিবার সকালে আগারগাঁও রাজস্ব ভবনে আমেরিকান চেম্বার অফ কমার্স সহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় কথা বলেন তিনি। অ্যামসেম নেতারা কর ব্যবস্থায় পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থা চালু ও সংস্কারের উপর জোর দেন। সিগারেটের ওপর বসানো 85% বেশি কর কমানোর দাবিও জানান তারা।
সফট ড্রিঙ্কস এর সম্পূরক শুল্ক কমানোর দাবিও জানায় সংগঠনটি। ভারত বাংলাদেশ চেম্বার নেতারা অন্য বন্দরের মতো বেনাপোলেও রিফান্ড পদ্ধতি চালুর দাবি জানান। আর নারীদের করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4.5 লাখ টাকা নির্ধারণের দাবি জানায় উইমেন চেম্বার। জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, রাজস্ব বাড়াতে ব্যবসা সহায়ক যে কোনো ভালো পদক্ষেপ নেবে এনবিআর। বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025-এর কিছু ধারায় অস্পষ্টতার অভিযোগ তুলেছে নেটওয়ার্ক পণ্য প্রস্তুত এবং রপ্তানিকারক সংগঠন বিকেএমইএ। আইনে শ্রমিক সংজ্ঞায় কর্মকর্তা যুক্ত করায় শিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম। রাজধানী বাংলা মোটরে সংগঠনটির ঢাকা কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। হাতেম বলেছেন, অন্তর্বর্তী সরকার শ্রম আইনে যে সংশোধনী এনেছেন তা শিল্প খাত ধ্বংসের পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক উদ্যোগ। এর কয়েকটি ধারা শিল্প মালিকদের জন্য জটিলতা এবং বিভ্রান্তির সৃষ্টি করছে। এর ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি, প্রশাসনিক জটিলতা, প্রতিযোগিতা সক্ষমতা হ্রাসের ঝুঁকি তৈরি করেছে। শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল এবং সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিয়েও ধূম্রজাল তৈরির অভিযোগ করেছে সংগঠনটি। অধ্যাদেশটির 8টি বিধান পুনর্বিবেচনা করে সরকারকে বাস্তবসম্মত শ্রম আইন করার আহ্বান জানান বিকেএমইএ সভাপতি। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ভেঙে সবার জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সাধারণ সদস্যরা। দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের সদস্যরা। জনশক্তি রপ্তানিকারী সংগঠনটির একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করে আসছে। মুষ্টিমেয় কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে তারা বাজারটি একচেটিয়া নিয়ন্ত্রণ করছে। অভিবাসী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও তোলে তারা। অভিযোগে বলা হয়, নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে সিন্ডিকেটটি আগে যেভাবে বাজার নিয়ন্ত্রণ করত সে একই কায়দায় নতুন করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সিন্ডিকেটের জিম্মি দশা থেকে মালয়েশিয়ান শ্রমবাজারকে মুক্ত করে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য বাজারটি উন্মুক্ত করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে আসা শান গ্যাংফা জিয়ান নামের অয়েল ট্যাঙ্কারটি থেকে জ্বালানি খালাস শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানায়, চীনের পতাকাবাহী জাহাজটির ড্রাফট 10 মিটারেরও বেশি থাকায় সরাসরি কর্ণফুলী নদীর বন্দর জেটিতে আনা যায়নি। বহির্নোঙরে 4টি ছোট ট্যাঙ্কার জাহাজে খালাস করা হয়েছে 7,727 টন ডিজেল। পরে বন্দরে অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে শক্তিশালী টাগবোটের সহায়তায় দুপুরে জাহাজটি পতেঙ্গার 6 নম্বর ডলফিন জেটিতে ভেড়ানো হয়। মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে অয়েল ট্যাঙ্কার শান গ্যাংফা জিয়ান। আগামী 2 দিনের মধ্যে অয়েল ট্যাঙ্কারটিতে থাকা বাকি ডিজেল খালাস করা হবে। এদিকে খুলনা মহানগরীর গল্লামারি 0 পয়েন্ট এলাকায় অবস্থিত শিকদার মেট্রো ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে 3,000 টাকা জরিমানা করা হয়। লক্ষ্মীপুর শহরে 144 ধারা ভঙ্গ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধার জেরে সংঘর্ষে ওসিসহ আহত হয়েছেন কমপক্ষে 20 জন। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত 9:30টার দিকে পৌর শহরের হাসপাতাল রোডে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী হাবিবুর রহমান ফাহিম ও ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্নার কথা কাটাকাটি হয়। এই নিয়ে 2 জনের মধ্যে হাতাহাতি হলে ফাহিম আহত হন। বিকেলে দুপক্ষের নেতাকর্মীরাই চকবাজার মসজিদের সামনে বিক্ষোভের ডাক দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করে 144 ধারা জারি করে প্রশাসন। কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা চকবাজার মসজিদের সামনে জড়ো হয়ে মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দিলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ও অন্যান্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিসিবি নির্বাচনে অস্বচ্ছতা এবং অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে 5 সদস্যের এই কমিটি প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদন আইসিসিকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। ওই প্রতিবেদনকে এখতিয়ার বহির্ভূত বলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রিপোর্ট করছেন মনির হোসেন খান। গত অক্টোবরে অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। অনিয়মের অভিযোগ এনে তখনই এই নির্বাচন বয়কট করে ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশ। সে সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিপক্ষে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠে। জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে ক্লাব এবং বিভাগ ও জেলার সংগঠকরা অনিয়মের অভিযোগ আনে। অভিযোগ তদন্তে গঠিত হয় 5 সদস্যের কমিটি।
তদন্ত কমিটি সেই প্রতিবেদন জমা দিয়েছে রবিবার। কমিটির প্রধান সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান জানিয়েছেন, গঠনতন্ত্র সংশোধন ও ভবিষ্যতে বিসিবি নির্বাচন সুন্দরভাবে আয়োজনের জন্য সুপারিশ করেছেন তারা। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করছি, তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি। সংক্ষিপ্তভাবে আমরা কাউকে অভিযুক্ত না করে আমরা নিরপেক্ষ যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা এখানে এসে আমরা কাউকে অভিযুক্ত করিনি, আমরা নিরপেক্ষ ইলেকশন সম্পর্কে আলোচনা করে ইলেকশনের মন্তব্য করেছি, আমার রিপোর্ট দাখিল করেছি। এদিকে তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি এই তদন্তকে আদালত অবমাননার সাথে তুলনা করেছেন। অভিযোগ করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ভয় ও লোভ দেখিয়ে বর্তমান বোর্ডের পরিচালকদের পদত্যাগে বাধ্য করছেন। এই কমিটির সিদ্ধান্ত আগেই নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আসিফ মাহমুদ মিথ্যাচার করছেন কিনা তা বিবেচনার ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আন্তঃ মন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এদিকে প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিসিবি পরিচালকদের পদত্যাগের হিড়িক। এরই মধ্যে 7 জন পরিচালক পদত্যাগ করেছেন, মুখে স্বীকার না করলেও চাপে আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সাভার বিকেএসপি সহ সকল বিভাগীয় শহরের বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। প্রথমবার সাভার বিকেএসপি পরিদর্শনে গিয়ে দ্রুততম সময়ে অন্য বিকেএসপিগুলোর উন্নয়ন কাজ শুরুর কথা বলেছেন তিনি। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনার জন্য কাজ করছে সরকার। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিকেএসপির জিমনেশিয়ামে প্রশিক্ষণার্থীদের শারীরিক কসরত এবং 21টি ক্রীড়া বিভাগের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ভেন্যু ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে সরাসরি কথা বলে তাদের সুযোগ সুবিধার খোঁজ নেন। প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বিকেএসপিকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। এ সময় সাবেক জাতীয় অ্যাথলেট ও বিকেএসপির সাবেক অ্যাথলেটিক প্রশিক্ষক সুফিয়াকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন ক্রীড়া প্রতিমন্ত্রী। গুণীজনদের যথাযথ সম্মান দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বিকেএসপির লক্ষ্য পূরণে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করবে। দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানে উন্নীত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ক্রীড়ামন্ত্রী। এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিন। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার, বিরোধী দলের অবস্থানকে উদ্দেশ্যমূলক বললেন মন্ত্রীরা। নিঃশর্তে গণভোট মেনে নেওয়ার দাবি বিরোধী দলীয় নেতার। জ্বালানির ভোগান্তি কমার লক্ষ্য নেই, সন্ধ্যার পরই বন্ধ মার্কেট দোকান। অর্থমন্ত্রী বললেন, বেশি দিন বাড়তি দামের চাপ সইতে পারবে না সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যেখানেই কম দামে জ্বালানি পাওয়া যাবে সেখান থেকে কিনবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। হাম রুবেলা মোকাবেলায় 18 জেলার 30 উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, প্রাদুর্ভাব কমে আসবে আশা স্বাস্থ্যমন্ত্রী। আরও 2টি মার্কিন যুদ্ধবিমান ও 2টি হেলিকপ্টার ধ্বংস করেছে ইরান। দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের, যুদ্ধ বন্ধে আলটিমেটাম নাকচ তেহরানের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।